মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি কি দেখে ভালোবাসে এটা কেউ বলতে পারে না। এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়ার তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা, এটা জিজ্ঞেস করতে পারতেন। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার আছে তার সাথে টিকটক করছে। তো সেই ব্যাপারটা আসলে আপনি যেহেতু মামুনকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনার কতটুকু খারাপ লাগে? আমার খুব ভালো লাগছে, এই কারণে শেয়ার করছে। আমার ভালো লাগছে, হ্যাঁ আমার ভালো লাগছে। কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে, হ্যাঁ ওর সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরো সব মেয়েরাই যেখানেই যাবে, ওর সেলুন দেখবেন যে ছেলেরা আসছে ওখানে, মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে। মানে ও ঠিক আছে, ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সেই জন্য আমি ভালো ফিল করেছি। আর সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে অ্যাডভোকেটের সাথে আপনারা যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, এটা এটা আমিও বিশ্বাস করি না, এটা সত্যিও না, এটা মামুনও বিশ্বাস করবে না, মামুনও একসেপ্ট করবে না। আচ্ছা, আপু লুকের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আপনি। আগের যে লুকটা ছিল ওই এখন লুকটা একেবারে অন্যরকম। আপনার রহস্যটা কি অন্যরকম আমাকে একটু বলেন। একেবারে মানে অল্প হয়ে গেছে মনে হচ্ছে। এটা মামুনের ভালোবাসার কারণে। এই ব্যাপারটা আসলে মানে রহস্যটা আপনি স্পেসিফাই করেন যে লুকের এই চেঞ্জটা দেখতে পাচ্ছি। আমি আগেও এরকম ছিলাম, আরো অনেক সুন্দর হয়েছে। মানে আগের কথা হচ্ছে আগে থেকে আপনাকে এখন 20 প্লাস মনে হয় তাদের কথা। আমার কথা না, তাদের কথা 20। ওনার কথা কিন্তু অন্য। আচ্ছা যাই হোক, আপনাদেরটা বলেন। হ্যাঁ আগে কি হয়েছে, চুলের ডিজাইনটা চেঞ্জ হয়েছে। চুলের ডিজাইন সম্পূর্ণ চেঞ্জ। আপনার চুল ছোট হয়েছে, কেটেছি, দেখেছেন তো। সর্বশেষ 20 প্লাস হওয়ার রহস্যটা কি সেটা জানতে চাচ্ছি। কোনো রহস্য নাই ভাইয়া, আপনারা আমাকে আগের চেয়ে বেশি ভালোবাসতেছেন, এই জন্য আপনাদের চোখে আমার ভালো লাগছে। অনেক সময় দেখি যে আপনি বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট করেন বিভিন্ন সময়, আসলে এর রহস্যটা কি ওইটা কি? আচ্ছা, ফেশিয়াল যে ট্রিটমেন্টটা আছে, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, ওইটারও কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে। যেমন ধরেন আপনারা সেলুনে যেমন যদি আসেন, হ্যাঁ একটু ফেশিয়াল করেন বা ফেস ক্লিন করেন, সেটা তো দেখবেন যে আপনার স্কিনটা ভালো হয়ে যায়। তো অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা আছে সেটাতেও দেখা যায় যে অনেক ইমপ্রুভ হয়, স্কিনের অনেক ইমপ্রুভ হয়। ভবিষ্যতে কি নায়িকা হবেন কিনা? না না, আপনার একটা গান কিন্তু বিশেষ করে মামুনের সাথে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এই মিরপুর 1 নম্বর সমিতির মতো করে কাজ করেছেন। আপনার এই গানটা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। তো ভবিষ্যতে কন্টিনিউ করবেন কিনা, মডেলিং করবেন? মামুনের গান ছিল বলেই সাড়া পেয়েছে। মামুনের সব মিউজিক ভিডিওই অনেক হিট হয়, এটা মামুন ছিল বলে, এটা আমি কোনো ফ্যাক্টর না। না, যেহেতু আপনি মিডিয়াতে পাড়া দিয়েছেন বা মামুনের সাথে কাজ করেছেন, মামুন ছাড়াও যদি বাইরের কারোর সাথে আপনার অফার আসে তার সাথে কাজ করবেন? না, মিডিয়াটা আসা আসলে মামুনের জন্যই, মানে মামুনকে সাপোর্ট করার জন্য বা ওকে উৎসাহিত করার জন্য, এছাড়া কিছু না। মিডিয়াতে আমার আমি একটা প্রশ্ন করি, মামুন ছাড়া কোনো কথা নাই? আমি তো সেটাই বুঝতেছি যে আমি আসছি আবিরের সেলুনে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আগে তো মামুনকে দেখতাম ভিডিওতে আপনার পাশে খাওয়াতেন, এখন আপনার পাশে আমরা আরেকজনকে দেখতে পাই পাশে আপনি খাওয়াই দেই, সেটা কি কন্টেন্ট ভিডিও? আমার বাসায় আসলে মামুন যাওয়ার পরে ওইভাবে খাওয়াই দেওয়ার মতো কেউ কি আসছে? না না, আপনি একটা দেখেছেন হয়তো যে আমরা একজনের দাওয়াতে গিয়েছিলাম, ওখানে কিছু কন্টেন্ট হয়েছিল, ওই ভাইয়াটার বাসা আমরা গিয়েছিলাম, আপেল খাওয়ানোর গল্প বলছেন তো। আপু আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন। আমার একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে মামুন জেল থেকে আসার পরে আপনি তাকে ভালোবাসেন, আমরা জানি, গোটা বাংলাদেশ জানে যে আপনি মামুনকে যথেষ্ট ভালোবাসেন। সেই জায়গা থেকে আপনি কি জেল থেকে সে জামিনে আসার পরে একটা বারও আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? যেদিন ওর জামিনটা হয়েছে সেদিনই আমি যোগাযোগ করেছি, এবং একটা জিনিস আপনাকে বলি, মানে কিছুটা মুহূর্ত থাকে, কিছুটা সময় থাকে যখন একটু ডিস্টেন্সে থাকাই বেটার। হ্যাঁ, যদি মনে হয় যে আমি কাছে যেতে চাচ্ছি জোর করে, অপরপক্ষ সেটা চাচ্ছে না, ব্যাপারটা অনেক নেগেটিভ হয়ে যায়। তো আমি ওকে একটু টাইম দিচ্ছি, স্টেবল হোক, তারপরে ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে যোগাযোগ করব। কোনো
কোনো পদক্ষেপ নেব না, গিফট পাঠাবো ওর জন্য। কি গিফট? এই যে বললাম গিফট পাঠাবো, বিয়ে করছে, বিয়ে করে গিফট পাঠাবো। না, সবচেয়ে এক্সপেন্সিভ আমার সামর্থ্যের মধ্যে যেটা হবে সেটাই পাঠাবো। আচ্ছা, সবার কোশ্চেন শেষ হচ্ছে, এবার আমি বলি আপনাদের জন্য আমি করতে পারি। যে বিষয়টা জানতে চাচ্ছি, ইতিমধ্যে কিন্তু মাসুদ খানকে নিয়ে প্রিন্স মামুনের সাথে একটা আলোচনা বা সমালোচনা হচ্ছে, এইটি নিয়ে আপনি কি বলবেন? এখানে দুইজনই হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমার আসলে বলার কিছুই নাই। কিন্তু আপনি তো বরাবরই অভিযোগ করে আসছেন যে মাসুদ খানের সাথে প্রিন্স মামুনের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই সম্পর্ক রয়েছে, এটা তো ডিনাই করার কিছু নাই। আমরা মাসুদ খান ভাইকে 2022 সাল থেকে চিনি এবং উনি 2022 সাল থেকে খুবই ক্লোজ আমাদের সাথে, এবং ওনার অনেকগুলো প্রমোশনাল কাজে আমি গিয়েছিলাম, উনি আমাদের বাসায় এসেছেন। ওনার সাথে আমি এবং মামুন দুজনই খুব ক্লোজ। তো সেই হিসেবে একটা ভাই সুলভ বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার সাথে আছে এবং থাকবে এটা ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনাকে বরাবরই অভিযোগ করে আসছেন যে মাসুদ খান হঠাৎ করে প্রিন্স মামুনকে এত টাকা কেন দিল, সেলুনের পার্টনার কেন বানালো, এটার একটা রহস্য এটা আপনি কখনো বলেন না, কিন্তু রহস্যটা আমরা একটু জানতে চাই, কি রহস্য? এই রহস্যটা আসলে মামুনি ভালো বলতে পারবে, কারণ আমার সাথে ঝগড়াঝাটি হওয়ার পর থেকেই আসলে সেলুনটা সে স্টার্ট করেছে। তো আমি তখন প্রপার কোনো ইনফরমেশন আমি পাইনি, মামুন তো আমাকে ব্লক করে রেখেছিল, তা আমি কোনো প্রপার ইনফরমেশন পাইনি। বাট মাসুদ খান ভাইয়ের সাথে থেকে বা তার সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে ওনারা দুজন ব্যবসায়িক পার্টনার এবং ইনভেস্টার। মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার, যেটা আমি ওর পার্লার উদ্বোধনের সময় মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার। মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি এতটুকুই জানতে পেরেছি, মামুনের তথ্যটা আমি আসলে জানতে পারি। আমি জানার জন্য জাস্ট আপনার যেহেতু আমাকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ করেছেন, আপনার কথাই আপনাকে বলছি। বলেন। আপনি বলেছেন যে মাসুদ খান সমকামী। আমি আপনাকে বলি না কথা, এগুলো আমার কাছে আছে, এটা আমি বলেছি। এই কথাটা আপনি কোনোদিনও বলতে পারেন না, আচ্ছা, কারণ আমার কাছে তথ্য আছে, সেটা আপনি তথ্য নিতে পারেন, কিন্তু সেটা আমি না, সেটা আমি না। এবং একই বাসায় থাকি, জানার দরকার আমি জানি। আপনি জানেন, আপনি যেটা আপনি এটি আসলে কতটুকু সত্য যেভাবে প্রচার আচ্ছা, করছেন আপনি? আমি প্রচার করিনি, এক নাম্বার কথা, ঠিক আছে? আমার কোনো প্রচারণার দরকার নেই। দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি যে অ্যাকুজিশনটা মাসুদ খান ভাইকে দিলেন, সেটা আমি আপনাকে বলেছি, এটা আপনি কখনোই বলতে পারবেন না। তিন নাম্বার কথা হচ্ছে যে ওনারা একই বাসায় থাকেন কিনা, ওনারা একই বাসায় একটা টাইমে ছিলেন, এখন মামুন আলাদা থাকে, মামুনে আলাদা বাসা হয়েছে। দেখেন আপু, আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সংবাদকর্মী, আমরা সাংবাদিক, আমরা হচ্ছে নিউজ পারপাসে বিভিন্ন তথ্য পেয়ে, সেক্ষেত্রে আপনি যে বরাত দিয়েছেন সেই বরাতের আমরা প্রসারগুলো করি। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি কোয়েশ্চেন করতেই পারেন, আপনার কোয়েশ্চেনে কোনো সীমা পরিসীমা নাও থাকতে পারে, আমি এটা নরমালি নিয়েছি, পজিটিভলি নিয়েছি। থ্যাংক ইউ। আর কারণ আচ্ছা, আগে তো দুজন একসাথে আপনারা বিভিন্ন জায়গায় যাইতেন, উদ্বোধন করতেন, এখন তো আপনাকে সিঙ্গেল দেখা যায়, কতটুকু মিস করেন? অনেক অনেক মানে এক্সট্রিম, কারণ ও ছাড়া আমার এই দুনিয়াটাতে মনে হয় যে আমি খুব একা হয়ে গেছি, অনেক খারাপ লাগে সবখানে। যেমন আমি এখানে বসে আছি, আমি ফিল করছি যে ও যদি আশেপাশে থাকতো এতক্ষণে দুষ্টামি করে একদম আপনাদেরকে হইচই করে একটা অবস্থা করে ফেলতো, এত চুপচাপ থাকতো না। না ভাইয়া, অনেক 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 হয়ে গেছে। দিন রাত মিলে মামুনকে কোন সময়টা বেশি মিস করেন? প্রতিটা সময়, কারণ আমি যখন থাকতাম না ওর সাথে, হ্যাঁ, তখনও দেখা যেত যে ভিডিও কলে আমি ওকে দেখছি। তো আমার কাছে আমি অনেক মিস করি, এই জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে জেলে পাঠিয়েছি। জেলে তো আমি পাঠাবো কেন? এটা বললাম না, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এই পুরো ওভারঅল সিচুয়েশনটা চলে গেছে। এখানে আমি চাইলেও ওকে জেল থেকে বের করতে পারবো, এরকম নাও হতে পারে, বা আমি চাইলেও আপনাকে জেলে দিয়ে দিতে পারবো, এরকম নাও হতে পারে। আমি যে ব্যক্তিটাকে ভালোবাসি তাকে আমি জেলে ভরে ঈদের সময় একা একা ঘুরেছি, আনন্দ করেছি। ঈদের সময় আমি মোটেও একা ঘুরিনি, আনন্দ করিনি। ঈদের সময় আপনারা আমাকে কোথাও দেখেননি। আপু, আমি হাসান ভাইয়ের সাথে একটু সুর মিলাই, সেটা হলো আমরা জানি আইন প্রক্রিয়ায় যেটা আছে সেটা হলো কেউ যদি নারী নির্যাতন মামলায় জেলে যায়, তাকে মানে জামিন পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেনস্থার শিকার হইতে হয়। কেননা যদি
সেই বাদী পক্ষের সাথে আপোষ না হয়, সেক্ষেত্রে আমরা জানি যে কখনোই একজন নারী নির্যাতনকারী জামিন পায় না বা মুক্তি পায় না। তো সেক্ষেত্রে আমরা বারবারই যেটা আপনার কাছে জানতে চাই সেটা হলো, আপনি এ ধরনের কোনো ওর সহযোগিতা ছিল কিনা যে আপনি তার থেকে প্রশ্ন বড় হয়ে গেছে। আচ্ছা, উত্তরটা আমি বলে দিই। আবারও আমি বলছি, যেহেতু আইনি প্রক্রিয়াটা চলমান, এটা নিয়ে এই মুহূর্তে আমার কথা বলার কোনো এখতিয়ার নেই, কিন্তু একটা হিন্টস আপনাকে দেই যে ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা আপু, আমাদের হ্যাঁ, লিমা ভাই বলেন। ইতিমধ্যে আসলে ছেলেরা নারীদের বিয়ে করতে ভয় পায়, এটা দিয়ে কিছু বলবেন? ছেলেরা নারীদের বিয়ে, তাহলে কি ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে? দাদা আসলে ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়ে জুনিয়র সাকিবের কথা হয়তো বলছে, জুনিয়র সাকিবের সেই বিষয়টা আপনি কি দেখেছেন কিনা বা আপনার কাছে কেমন সোশ্যাল মিডিয়াতে বা আপনি কিভাবে দেখছেন? কেমন লেগেছে? আচ্ছা, প্রথমত এই মানে এক্স্যাক্টলি এই দুইটা পার্সনকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওনাদের ভিতরে আসলে রিয়ালিটি এন্ড কি কি হয়েছে সেটা আমাদের জানার কথা না। আমি যেটা বলতে চাই একটা মানুষ হিসেবে, সেটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না, সেটা ছেলে হোক মেয়ে হোক। কাউকে আপনি এইভাবে ফিজিক্যালি কি বলে এটা আঘাত করতে পারেন না। হ্যাঁ, এটা আমার সাথেও কিন্তু একটা টাইম হয়েছিল, আমার ফেস নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং এটা কারোর সাথেই করা উচিত না। এটা ছেলে হোক মেয়ে হোক, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না, তখন আপনারা একটু স্পেস নেন, একটু টাইম নেন। আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে, খুব অবিচার করা হয়েছে আপনার সাথে, আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটার সহায়তা নেন। এবং ওই ঘটনার পরে কিন্তু এখন মানে ছেলেরা ভয় পাচ্ছে মেয়েদেরকে এখন বিয়েই করবে, মানে এই ধরনের একটা মানে ভয় পেয়ে যাচ্ছে। শুনেন, বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাব না, প্রেমও করবো না, ছেঁকাও দিব না, মেয়েদের ধারের কাছেও যাব। আচ্ছা আপু, মামুন ভাই যদি আপনার এখানে থাকতো, এখন মামুন ভাই যদি চলে যেত আরেকটা মেয়ের সাথে, হ্যাঁ, মামুনের থেকে একই কারণ হতো? না না না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। শিখা বারবার বলেছিল যে জুনিয়র সাকিবকে অনেকবার অনেক ভালোবাসে এবং অনেকবার কিন্তু জেলেও দিয়েছেন এবং নিজেই কিন্তু ছাড়িয়ে নিয়েছেন, আবার বাড়িতে যেও কিন্তু ভাঙচুর করে জুনিয়র সাকিবকে নিয়ে বলেছেন। এইটা কি টাইপের ভালোবাসা যে একটা ভালোবাসার মানুষকে এত বড় ক্ষতি করেছে? এটা আসলে না, যেটা বলবো যে ভালোবাসার সাথে অবসেশন বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, একটা অবসেশন। শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে, হ্যাঁ, যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাক। যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ও হয়তো নিজের টেম্পারকে ইয়ে করতে ধরে রাখতে পারেনি। এই একটা ঘটনার জন্য কিন্তু বাংলাদেশের সব ছেলেরা আতঙ্কে। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছা তাই করে ফেলে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাপোর্ট করছি না, বা ছেলেদেরকেও বলছি যে আপনারা লয়াল থাকবেন সম্পর্কে। আপু, আমি একটু মেহেদী ভাইয়ের সাথে করবে, সেটা হচ্ছে আচ্ছা শুনুন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইয়া ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি? আমি ঘুমাই না। আপু, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে শিখা যে ঘটনা ঘটিয়েছে, শিখাও কিন্তু এক সেম আপনার মতোই একজন ভাইরাল ব্যক্তিকে বিয়ে করেছিল, যেমনটি আপনি মামুনকে করেছেন। আমরা দেখেছি যে আপনি সম্প্রতি মামুন আপনার হাতুড়ি দিয়ে বা লোহার একটা যন্ত্রাংশ দিয়ে আপনার গায়ে আঘাত করেছে। আপনি চাইলেও কিন্তু শিখার মতো এই ধরনের ঘটনা ঘটাইতে পারতেন, কিন্তু আপনি যথেষ্ট একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করুন। আসলে এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল লাস্ট ডিসেম্বরে, যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে, তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি,
ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল, এবং আমার শব্দের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এত ভয়াবহ লেভেলের, এত এক্সট্রিম লেভেলের। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে, ওর উপর কি জিন আসলো নাকি কি হলো, আমি কল্পনা করতে পারছিলাম না। ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার 999-এ কল দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের। আমার ভালোবাসার মানুষের জন্য এগেনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি, সেটা কিন্তু অনেকটা এক্সট্রিম। পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম, ওকে তো আমি ভালোবাসি, পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত, এই ধরনের চিন্তাও আসে। কিন্তু ওই মোমেন্টটা আসলে কিরকম হবে সেটা যে সাফারার, হ্যাঁ, সে ছাড়া কেউ বলতে পারবে না যে ওই মোমেন্টে, ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন, ওই মোমেন্টে আপনার মানসিক যে ফিলিংসটা, সেটা আমি দূর থেকে বসে আসলে ফিল করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। শেষ প্রশ্ন ভাই। পৃথিবীর প্রতিটা সম্পর্কের একটি নাম থাকে, কিন্তু আবার কিছু কিছু সম্পর্কের নাম থাকে। তো যদি আপনাকে এক কথায় উত্তর চাই, মামুনের সাথে আপনার সম্পর্কে যদি নাম জিজ্ঞেস করা হয় কি বলবেন? ও আমার সোলমেট, আবার বলেন তো, আপনার শুনে নাই। ও আমার সোলমেট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু সেলুন নিয়ে বলি। সেলুনে তো নিয়ে গেছি। সেলুনে কিন্তু 10 মিনিট নিয়েছি প্রথমে। সুন্দর করে বল। আচ্ছা, সেলুন নিয়ে আমার একটু বলি, আপনারা যদি মনে করেন অ্যাপ্রোপ্রিয়েট আপনারা হ্যাঁ। প্রশ্নটা আমি করি, টিকটকার যারা তাদেরকে অনেকেই আমাদের দেখতে পারে না টিকটকে, কিন্তু ভাইয়ের ভালো একটা প্ল্যাটফর্মে আসছে বিজনেস, এই যে বিষয়টা। আচ্ছা, আমি বলতে চাই যে টিকটকার আসলে কোনো ক্যারিয়ার না বা কোনো প্রফেশন না। হ্যাঁ, টিকটক করে কিন্তু টিকটকের মাধ্যমে কোনো ইনকাম হয় না, ঠিক আছে? টিকটক করে যেটা হয় যে আপনাদের ফেস ভ্যালু বাড়ে বা একটা ফ্যান বেস বাড়ে, যেটার মাধ্যমে আপনি পরিচিতি পেতে পারেন, বা যেটা আপনি পরবর্তীতে পুঁজি করে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে আপনার হেল্পে আসতে পারে। তো আবিরকে কখনো আমি টিকটকার বলবো না। আবির আসলে তার ক্যারিয়ার শুরু করেছিল ইউটিউবে তার সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো মিউজিক ভিডিও আছে, আপনারা কিন্তু হয়তো অনেকেই দেখেননি, কিন্তু আবির কিন্তু অনেক ফেমাস একজন কি বলবো আর্টিস্ট, মডেল বলতে পারেন। ওর অনেকগুলো মিউজিক ভিডিও আছে। ইউটিউবিং থেকে ও আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনে আসে, এবং সেটার সাপোর্ট হিসেবে ওর একটা টিকটক অ্যাকাউন্টও আছে। তো এই সব কিছু, এই যে মিডিয়া বলেন বা এই এন্টারটেনমেন্ট জগৎ বলেন, এটা থেকে সে চিন্তা করেছে যে সে নিজের পায়ে দাঁড়াবে, কারণ ওর ফ্যামিলি দেখতে হয়, ওর বউকে দেখতে হয়, ও তো শুধু মিডিয়াতে থাকলে হবে না, ওর একটা ইনকাম সোর্সও লাগবে। তো ওর প্যারেন্টসরা চিন্তা করেছিল ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার, ওখানে হয়তো কিছু করে সে আর্ন করতে পারবে। ওর মধ্যে দেশপ্রেমটা অনেক, এবং ও চিন্তা করেছে যে যেই শ্রমটা আমি বিদেশে যে দিব, সেটা যদি আমি দেশে দেই তাহলে আমি আমার ফ্যামিলির সাথেও থাকতে পারবো, এবং আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবো। এটার মাধ্যমে কিছু মানুষের কাজের সুযোগও হবে, এখানে যারা কাজ করবে তাদেরও কিন্তু একটা জবের একটা অপরচুনিটি হবে। তারপরে হচ্ছে মানুষের সেবা করাটাও কিন্তু আছে। তো সেই সবকিছু মিলিয়ে সে এই সেলুনটা দেওয়ার কথা চিন্তা করেছে, এবং আজকে তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা ক্লাসিক একটা সেলুন, যে এটা তার একটা সাফল্য।